ওয়েলকাম টু ইকো টিউটর। আজকে আমরা আলোচনা করব ভিসিয়াস সার্কেল অফ পভার্টি। তো প্রথমে এই ভিসিয়াস সার্কেল অফ পভার্টির কনসেপ্ট, তারপর কিভাবে এই সার্কেল ব্রেক করা হয় এবং এর কিছু লিমিটেশনস দেখব। ভিসিয়াস সার্কেল অফ পভার্টি এই কনসেপ্টটি দিয়েছিলেন র্যাগনার নাক্স তার বিখ্যাত বই প্রবলেমস অফ ক্যাপিটাল ফরমেশন, সেই গ্রন্থে তিনি এই কনসেপ্টটি এক্সপ্লেন করেছেন বা উল্লেখ করেছেন। মেন আইডিয়া, এই ভিসিয়াস সার্কেলের মেন আইডিয়াটা হলো এইরকম যে একটা কান্ট্রি পুয়ার। কেন পুয়ার? বিকজ ইট ল্যাকস ক্যাপিটাল। এখানে ক্যাপিটালের স্বল্পতা, ক্যাপিটাল কম, এবং ইট ক্যান নট বিল্ড ক্যাপিটাল বিকজ ইট ইজ অলরেডি পুয়ার। অর্থাৎ দারিদ্র্যের জন্য ক্যাপিটাল তৈরি হচ্ছে না, আবার ক্যাপিটাল তৈরি হচ্ছে না বলে দারিদ্র্য দূর হচ্ছে না, এইরকম একটা সার্কেল। তো অ্যাকর্ডিং টু নার্কস, এ সার্কুলার রিলেশনশিপ এক্সিস্ট বোথ ডিমান্ড সাইড আর সাপ্লাই, ডিমান্ড সাইড অফ ক্যাপিটাল, অন্যদিকে সাপ্লাই সাইড অফ ক্যাপিটাল। ক্যাপিটালের যেমন চাহিদার দিক দিয়ে সার্কেল এক্সিস্ট করছে, একই রকম ক্যাপিটালের সাপ্লাইয়ের দিক দিয়েও ওই সার্কেলটা এক্সিস্ট করছে। প্রথমে আমরা সাপ্লাই সাইড দেখব। এখানে একটা সার্কেল দেখতে পাচ্ছি। এই সার্কেলটার যেখান থেকে শুরু করা যাক, আমরা ধরে নিচ্ছি লো ইনকাম, এখান থেকে শুরু করছি। একটা কান্ট্রির, আন্ডার ডেভেলপড কান্ট্রির বৈশিষ্ট্য হচ্ছে লো ইনকাম। এবার লো ইনকামের কারণে মানুষ লো সেভিংস করে, আর সেভিংস লো হলে ইনভেস্টমেন্ট লো হয়, কারণ সেখান থেকে ক্যাপিটাল ফর্মেশন লো হয়, আর ক্যাপিটাল ফর্মেশন লো হলে প্রোডাক্টিভিটি লো হয়, প্রোডাক্টিভিটি লো হলে ইনকাম এগেন লো হয়। অর্থাৎ এই যে সার্কেলটা, এই সার্কেলটা চলতে থাকবে, এরকম একটা ব্যাপার। এটা হলো সাপ্লাই সাইড, অর্থাৎ সাপ্লাই অফ ক্যাপিটাল ইন্ডিকেট করছে। লো সেভিংস কম হওয়ার জন্য কি হচ্ছে? ক্যাপিটাল ফর্মেশন লো হচ্ছে, এটা সাপ্লাই সাইড। একই রকমভাবে ডিমান্ড সাইড, সেক্ষেত্রেও লো ইনকাম কি করে না, মানুষের লো ইনকাম হলে পারচেজিং পাওয়ারটা কম হয়, লো ডিমান্ড হয়, মার্কেটে ডিমান্ডটা কম হয়। ডিমান্ড যদি কম হয়, ইনভেস্টমেন্ট কম হবে। কেন ইনভেস্টমেন্ট কম হবে না, মানুষের ডিমান্ড যদি কম হয়, সেই পর্যাপ্ত পরিমাণে ইনভেস্টমেন্ট তাহলে হবে না। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ক্যাপিটাল ফর্মেশন হবে না, পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হবে না। কেন উৎপাদন হবে না? কারণ ডিমান্ডটাই তো কম, সে কারণে। তাই ডিমান্ড কম হলে, এটা ডিমান্ড সাইড, ডিমান্ড কম হলে লো ইনভেস্টমেন্ট হবে। ইনভেস্টমেন্টে যারা অর্গানাইজার, এন্টারপ্রেনিউর, তারা আগ্রহ দেখাতে পারবে না, ফলস্বরূপ ক্যাপিটাল ইনক্রিজ করবে না, প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা বা উৎপাদন এটা কম হবে, আর উৎপাদন কম হলে এগেন লো ইনকাম হবে। তাহলে দুটো সাইডেই আমরা দেখছি, একটা ডিমান্ড সাইড, একটা সাপ্লাই সাইড, উভয় ক্ষেত্রেই দেখছি একটা সার্কুলার রিলেশনশিপ এক্সিস্ট করছে। এবার বিষয়টা হচ্ছে এই সার্কেলটার থেকে বেরিয়ে আসতে হবে, আদারওয়াইজ আন্ডার ডেভেলপড ইকোনমি গ্রো করতে পারবে না। প্রথমে আমরা কয়েকটা পয়েন্ট দেখে নেব। হিক্স এই সার্কেলটাকে বলেছেন, মজা করে বলেছেন, দ্য স্নেক ইটস ওন টেল, যেন একটা সাপ তার নিজের লেজটাকেই খাচ্ছে, এরকম ছবিটা দেখে বলেছেন। যাই হোক, দ্য লো লেভেল অফ রিয়েল ইনকাম, এটা আমরা দুটি ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। এটা রিফ্লেক্ট করছে লো প্রোডাক্টিভিটি। এটা উভয় ক্ষেত্রেই কিন্তু কমন পয়েন্ট, সাপ্লাই সাইডেও আমরা দেখতে পাচ্ছি, আবার ডিমান্ড সাইডেও আমরা দেখতে পাচ্ছি। ডিমান্ড ফর ক্যাপিটাল ইজ লো। আচ্ছা, ডিমান্ড ফর ক্যাপিটাল লো ইন আন্ডার ডেভেলপড কান্ট্রি, এটা শুনতে যেন কেমন একটা প্যারাডক্সিক্যাল মনে হচ্ছে, এটা ঠিক নয়।
আন্ডার ডেভেলপড কান্ট্রি সেখানে ডিমান্ড ফর ক্যাপিটাল লো হয় নাকি, এরকম মনে হচ্ছে। সেখানে তো ক্যাপিটালের ডিমান্ডটা হাই হওয়া উচিত, কিন্তু লো। কেন লো? না, এর একটা বিশেষ কারণ রয়েছে লো হওয়ার। ইট মিনস এন্টারপ্রেনিউয়ার্স ল্যাক ইনসেন্টিভ টু ইনভেস্ট বিকজ ন্যারো মার্কেট। অর্থাৎ আন্ডার ডেভেলপড কান্ট্রিতে মার্কেটটা ন্যারো, যে কারণে সেই মার্কেটে এন্টারপ্রেনিউয়াররা সেইভাবে ইনভেস্ট করার উদ্যোগ দেখাতে পারছে না, যে কারণে ডিমান্ড ফর ক্যাপিটালটা লো। এই কারণেই লো যে মার্কেট সেখানে বড় নয়, বৃহৎ নয়, যে অতিরিক্ত ক্যাপিটাল ইনভেস্ট করে সেখানে অতিরিক্ত প্রোডাকশন হবে এমনটা নয়। সেই জন্য এখানে ডিমান্ড ফর ক্যাপিটাল ইজ লো। এবার দেখা যাক কীভাবে এই সার্কেলটা ব্রেক করা যায়। মার্কস প্রেসক্রাইবড অল রাউন্ড ইনভেস্টমেন্ট, এটাকে বলা হয় ব্যালেন্সড গ্রোথ। অর্থাৎ সব সেক্টরের কথা বলা হচ্ছে, সব সেক্টরে ডেভেলপমেন্ট করার কথা বলা হচ্ছে, ব্যালেন্সড ডেভেলপমেন্ট। দেন দ্য আউটপুট অফ ওয়ান সেক্টর উইল বি ডিমান্ডেড বাই আদার সেক্টর। যদি সব সেক্টরে ডেভেলপ করা হয়, আমরা এখানে এক্সাম্পল হিসেবে বলছি, যদি একটা রাইস ইন্ডাস্ট্রি একদিকে স্টিল ইন্ডাস্ট্রি, দুটি ইন্ডাস্ট্রির কথা আমরা ভাবছি, তাহলে যদি দুটি ইন্ডাস্ট্রিতেই ডেভেলপ করা হয়, তাহলে রাইস ইন্ডাস্ট্রির ডিমান্ডটা স্টিল ইন্ডাস্ট্রির মাধ্যমে ফুলফিল হবে, আবার স্টিল ইন্ডাস্ট্রির ডিমান্ডটা রাইস ইন্ডাস্ট্রির মাধ্যমে ফুলফিল হবে। এইভাবে প্রত্যেকটা একটা আরেকটার উপর নির্ভর করবে, এইটা বলতে চেয়েছেন। তাহলে একটা সেক্টরের আউটপুট অন্য সেক্টর দ্বারা ডিমান্ডেড হবে, এইভাবে বিষয়টা চলবে। নেক্সট হচ্ছে, প্রফেসর ক্লিয়ারলি বিলিভ সেইজ ল হুইচ স্টেটস দ্যাট সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড। মার্কস যে তত্ত্বটি দিয়েছেন সেই তত্ত্বের ভিত্তি হচ্ছে সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড। অর্থাৎ সাপ্লাই করতে হবে, তাহলে তার ওন ডিমান্ড তৈরি হবে, সব সেক্টরে ডেভেলপ করতে হবে, তাহলে অটোমেটিক একটা সেক্টর থেকে অন্য সেক্টরের ডিমান্ডটা ফুলফিল হবে। দ্য ক্রুশিয়াল রিকোয়ারমেন্ট টু ব্রেক দ্য সার্কেল ইজ এক্সপানশন অফ দ্য ইন্টারনাল মার্কেট। আমরা একটু আগে দেখলাম মার্কেটের জন্য ল্যাক অফ ক্যাপিটাল, তাহলে মার্কেটটাকে যদি বড় করা যায় তাহলে ক্যাপিটালের চাহিদা বাড়বে, আর ক্যাপিটালের চাহিদা বাড়লে প্রোডাক্টিভিটি বাড়বে, ইনকাম বাড়বে, এইরকমভাবে সার্কেলটা ব্রেক হবে, অর্থাৎ গ্রোথ হবে। তাহলে এক্সপ্যানশন অফ ইন্টারনাল মার্কেট কেন বলা হচ্ছে? কারণ আন্ডার ডেভেলপড কান্ট্রিদের ক্ষেত্রে একটা ওয়ার্ল্ড ইকোনমিতে অবস্থান এদের খুব একটা ভালো নয়, টার্মস অফ ট্রেড ভালো নয়, যে কারণে এক্সটার্নাল বা ইন্টারন্যাশনাল মার্কেট অতটা ক্যাপচার করতে পারে না। সেখানে কি করতে হবে? ইন্টারনাল মার্কেটটাকেই গ্রো করানোর চেষ্টা করতে হবে। এইগুলো হচ্ছে এই সার্কেল কিভাবে ব্রেক করা যায় তার পদ্ধতি মার্কস সাজেস্ট করেছিলেন। নেক্সট হচ্ছে এর কনক্লুশন, অর্থাৎ কিছু লিমিটেশনস রয়েছে যেগুলো আমরা দেখব। মার্কস অ্যাডভোকেটস অল রাউন্ড ইনভেস্টমেন্ট বাট ডাজ নট ক্লিয়ারলি এক্সপ্লেইন সোর্স অফ ক্যাপিটাল। অর্থাৎ সব ক্ষেত্রে যে ডেভেলপ করার কথা মার্কস বলছেন, সেই রকমভাবে ডেভেলপ করতে গেলে তো অত্যধিক ক্যাপিটাল প্রয়োজন, সেই ক্যাপিটাল আসবে কোথা থেকে? মার্কস কিন্তু সেটা বলেননি, তিনি অ্যাভয়েড করে গেছেন এবং বলেছেন যে এটা অন্য ইস্যু, কোথা থেকে ক্যাপিটাল আসবে সেটা অন্য ইস্যু, এবং সেটা সলভ করার জন্য অন্যভাবে বিষয়টাকে ভাবতে হবে, সেই সমস্যাটাকে নিয়ে ভাবতে হবে, তিনি এইভাবে বলেছেন। তাহলে ক্যাপিটাল সাপ্লাই এটা নিয়ে তিনি মাথা ঘামাননি। অন্যদিকে হার্সম্যান বলেছেন যে আনব্যালেন্সড গ্রোথ স্ট্র্যাটেজির কথা, অর্থাৎ ব্যালেন্সড গ্রোথ স্ট্র্যাটেজির কথা আমরা মার্কসের কাছে শুনি, কিন্তু অন্যদিকে হার্সম্যানের মতন অর্থনীতিবিদেরা বলেছেন ব্যালেন্সড গ্রোথের কথা। সেটা কি জিনিস? না, সাম সিলেক্টেড ইন্ডাস্ট্রিজ যদি প্রেফার করা হয়, সেই কয়েকটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে যদি গ্রোথ করা হয় বা ডেভেলপ করা হয়, তাহলে সব সেক্টরে ইকোনমিতে গ্রোথ আসবে, এই রকম একটা স্ট্র্যাটেজি। তাহলে যদি সেটাই হয়, তাহলে সব সেক্টরে ব্যালেন্স গ্রোথ করার প্রয়োজন নেই বা ইনভেস্টমেন্ট করার প্রয়োজন নেই। সেই সিলেক্টেড, অর্থাৎ ব্যালেন্স গ্রোথকে ক্রিটিসাইজ করেছেন এখানে,
তাহলে সাম সিলেক্টেড ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করলেই তো ব্যাপারটা মিটে যাবে, এইরকম একটা অল্টারনেট চিন্তাভাবনা রয়েছে। দ্য ভিসিয়াস সার্কেল ক্যান অলসো বি ব্রোকেন অন দ্য সাপ্লাই সাইড বাই ইনক্রিজিং সেভিংটাকে যদি বাড়ানো যায় তাহলেই তো সাপ্লাই সাইডের ভিসিয়াস সার্কেলটা ভেঙে দেওয়া যাবে। এই সেভিংটা কিভাবে বাড়ানো যাবে? না, বিভিন্ন ধরনের ইনসেন্টিভ, রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে ব্যাংকিং সিস্টেমে, বা সরকারিভাবে প্রচার করা যে সেভিংস করার জন্য আনওয়ান্টেড যে সমস্ত খরচগুলো সেগুলো বাতিল করা, অর্থাৎ অপ্রয়োজনীয় খরচগুলোকে যদি বাদ দেওয়া যায় তাহলেই সেভিংসটা বাড়বে। এইভাবে সেভিংসে যদি ইনসেন্টিভ দেওয়া হয় বা বৃদ্ধি করা যায় তাহলে সেই সেভিংসের জায়গাটা থেকে আমরা সার্কেলটা ব্রেক করতে পারি। অন্যদিকে প্রোভাইডিং ইনসেন্টিভ টু পিপল টু সেভ মোর, এছাড়াও ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, যে সমস্ত ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট রয়েছে লুইস মডেলে এটা আমরা দেখতে পাই। ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে যারা কোনো একটা সেক্টরে কাজ করছে, সেই সেক্টরে না কাজ করলেও তারা পারতো, অর্থাৎ সেই সেক্টরে অপ্রয়োজনীয় অতিরিক্ত হিসেবে কাজ করছে, সেখানে প্রয়োজন নেই, অথচ এক্সট্রা ওয়ার্কার হিসেবে সেখানে কাজ করছে। যেমন এগ্রিকালচার সেক্টরে অনেক ওয়ার্কার কাজ করে, কারণ অন্য কোনো সেক্টরে তাদের কাজ নেই বলে তারা এগ্রিকালচারেই পড়ে থাকে। তো এই ধরনের ডিসগাইজড আনএমপ্লয়েড লেবারকে যদি অন্য কোনো সেক্টরে কাজ করানো যায় বা অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় তাহলে ক্যাপিটাল ফর্মেশন হবে, লুইস মডেল দেখিয়েছেন। তাহলে শুধুমাত্র ওই অলরাউন্ড ডেভেলপ করলেই যে হবে এমনটা কিন্তু নয়, অন্যান্য মডেল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আনব্যালেন্সড গ্রোথ করলেও হবে, ডিসগাইজড আনএমপ্লয়েডদেরকেও ইউজ করা যেতে পারে, সেভিংসের ইনসেন্টিভ দিয়েও সেভিংসকে বৃদ্ধি করা যেতে পারে, এভাবেও ভিসিয়াস সার্কেলকে ভাঙা যেতে পারে। এছাড়াও একটা ডাইরেক্ট এবং ফ্রন্টাল অ্যাটাক রয়েছে, সেটা হচ্ছে যদি স্টেট পার্টিসিপেশন অর্থাৎ গভর্নমেন্ট পার্টিসিপেশন, সরকারিভাবে প্রচেষ্টায় যদি এই ইনভেস্ট করে বা সরকারি প্রচেষ্টায় যদি সরাসরি এখানে হস্তক্ষেপ করে যদি এই সাপ্লাই সাইড বা ডিমান্ড সাইডটাকে বৃদ্ধি করা যায় তাহলে আমাদের ভিসিয়াস সার্কেলটা ভাঙবে, ব্রেক হবে। তাহলে এই ধরনের মেজারগুলো নিলেও কিন্তু আমরা ভিসিয়াস সার্কেলটাকে ভাঙতে পারি। এই হচ্ছে ভিসিয়াস সার্কেল অফ পভার্টির বিষয়। তো থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা পরের অংশটা আলোচনা করব। থ্যাংক ইউ।